দেখো, মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য তোমাদের একটা রুটিন করে দেওয়া হয়েছিল, যে রুটিন অনুসারে আজ প্রাগাধুনিক সাহিত্যের ক্লাস নেওয়ার কথা। কিন্তু তোমরা অনেকেই যেহেতু জানিয়েছো যে মধ্যযুগের ইসলামী সাহিত্য নিয়ে একটু আলোচনা করলে বেশি সুবিধা হয়, সেই জন্যই মূলত আমরা আজ মধ্যযুগীয় ইসলামী সাহিত্য নিয়েই আলোচনাটা করব। ঠিক আছে? তো এখানে যে বিস্তারিত আলোচনা বলা হচ্ছে, এটি মূলত বিস্তারিত আলোচনা বলতে বর্ণনামূলক আলোচনা নয়। আমরা একটু ইনফরমেটিভ আলোচনা করব, একটু তথ্যমূলক আলোচনা করব, যেটা এমএসসি পরীক্ষার জন্য আমাদের কাজে লাগবে। ঠিক আছে? সকলে ক্লাসে থাকো শেষ পর্যন্ত। আশা করছি এই ক্লাস থেকে তোমরা যা ইনফরমেশন পাবে সেটি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হবে। তো সঙ্গে থাকো প্রত্যেকে। ক্লাস তাহলে শুরু করছি। ঠিক আছে? আচ্ছা, প্রথমেই দেখো যে মধ্যযুগীয় ইসলামী সাহিত্য নিয়ে আলোচনা করার আগে আমরা যদি প্রাগাধুনিক সাহিত্যের দিকে একবার ফিরে তাকাই, তাহলে কি দেখব যে প্রাগাধুনিক সাহিত্যের ক্ষেত্রে আমরা মূলত বিভিন্ন বৈষ্ণবীয় পদাবলী, শাক্ত পদাবলী, মঙ্গল কাব্য, চৈতন্য জীবনী, এই ধরনের বিভিন্ন রচনা আমরা প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি, যেগুলো মূলত দেবদেবীর মাহাত্ম্য প্রচারমূলক রচনা। তাই না? যেখানে দেবদেবীর মাহাত্ম্য প্রচুর পরিমাণে প্রচার করা হয়েছে। কিন্তু হঠাৎ করেই আমরা দেখলাম মধ্যযুগীয় ইসলামীয় সাহিত্যে এসে একটা মানবীয় কাহিনী বারে বারে ফুটে উঠছে আমাদের সামনে। এই হঠাৎ করে এই পরিবর্তনটা কিভাবে হলো? এই পরিবর্তনটা আমাদের একটু জানার দরকার, ইনফরমেশন গুলো জানার আগে, কারণ বেসটা একটু জেনে রাখলে ইনফরমেশন গুলো মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে? তো আমরা একটু বেসটা জানি। দেখো, সেই সময় যে হিন্দু কবিরা বিভিন্ন দেবদেবীর মাহাত্ম্য প্রচারমূলক যে রচনাগুলো করছেন, তারপর হঠাৎ করে দেখা গেল কি, বাংলার শেষ স্বাধীন রাজা ছিলেন যে হিন্দু রাজা লক্ষণ সেনের পর যখন প্রথম মুসলিম আধিপত্য প্রচার হলো বা মুসলিম আধিপত্য স্থাপিত হলো বাংলাতে, তারপর দেখা গেল একে একে বহু কবি সাহিত্যিকরা মুসলিম ধর্মাবলম্বী হলেন এবং তারা বিভিন্ন রচনা করতে লাগলেন, এবং এই রচনায় পৃষ্ঠপোষকতা করলেন সেই সময়ের যে মুসলিম শাসকরা ছিলেন। সেই মুসলিম শাসকরা তাদের কিন্তু ব্যাপকভাবে পৃষ্ঠপোষকতা করতে লাগলেন, এবং দেখা গেল কি, এই ধর্মীয় যে একটা বাঁধন, ধর্মীয় সাহিত্য রচনার যে একটা বন্ধন, সেই বন্ধন থেকে বেরিয়ে এসে, সেই দেবদেবীর মাহাত্ম্য রচনার থেকে বেরিয়ে এসে কি হলো, মূলত আধ্যাত্মিক বেসটা আধ্যাত্মিক রেখে রচনাগুলো রোমান্টিক হয়ে উঠলো। শুধুমাত্র রোমান্টিক নয়, মানুষের গাথা হয়ে উঠলো। দেবদেবীর মাহাত্ম্য নয়, মানুষের মাহাত্ম্য বা মানুষের কাহিনী হয়ে উঠলো, যেগুলোকে আমরা তখন মানবীয় কাহিনী বলছি, বা আধ্যাত্মিক প্রণয় কাহিনী, কোনোটা রোমান্টিক প্রণয় কাহিনী ইত্যাদি বলছি, যেগুলো শুধুমাত্র আর ধর্মকেন্দ্রিক থাকলো না। ঠিক আছে? এই হলো মূলত মধ্যযুগের যে ইসলামী সাহিত্য শুরু হচ্ছে যে সময়টায়, সেই সময়ের বেস। ঠিক আছে, চলো তাহলে আমরা দেখে নিই এই সময় পর্ব, অর্থাৎ পঞ্চদশ শতক থেকে একে একে কোন কোন সাহিত্যিকরা আসছেন, তারা কি কি রচনা করছেন, ইত্যাদি ইত্যাদি সমস্ত ইনফরমেশন। ঠিক আছে? তো তোমরা যদি কেউ চাও তাহলে অবশ্যই খাতায় একটু নোট করে নিও ইনফরমেশন গুলো। আর ক্লাসে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকো, দেখো তোমাদের অবশ্যই এই ভিডিওটা খুবই কাজে আসবে। চলো চলে যাই নেক্সট পার্টে। আচ্ছা, নেক্সট পার্টে যাওয়ার আগে একটা কথা, যে আমাদের এই মাদ্রাসা সার্ভিস কমিশন তোমাদের যে পরীক্ষা, এই পরীক্ষার জন্য আমাদের ম্যারাথন মক টেস্ট সিরিজ চলছে, যেটা 9-10 এর পার্টের জন্য একটা আলাদা করে এবং 11-12 এর পার্টের জন্য আলাদা করে মক টেস্ট সিরিজ চলছে, যেখানে প্রচুর সংখ্যক প্রশ্ন, দেখো এখানে সেট তৈরি করে দেওয়া আছে 9-10 এর জন্য, 11-12 এর জন্য। ঠিক এই সেট অনুযায়ী তোমাদের গ্রুপে দেওয়া আছে এই রুটিনগুলি। এই রুটিন অনুসারে তোমাদের পরপর কিন্তু মক টেস্ট শুরু হয়ে গেছে। তোমরা যারা যারা চাও এখনো তোমরা যুক্ত হতে পারো। প্রতিটা মক টেস্ট, প্রতিদিনের মক টেস্ট একটা একটা করে খুলে দেওয়া হচ্ছে, এবং অন্যান্য মক টেস্টের মতো নয়। তোমাদের আজ যে মক টেস্ট খোলা হচ্ছে, সেই মক টেস্ট তোমরা একদম শেষ পর্যন্ত, পরীক্ষার আগে 3 তারিখ যে পরীক্ষা, তার আগে পর্যন্ত তোমরা বারে বারে দিতে পারবে, এবং রিভিশন মক টেস্টেরও ব্যবস্থা আছে। ঠিক আছে? পরীক্ষা দেওয়ার পর, তোমরা পরীক্ষা দেওয়ার পর যে ভুল উত্তরগুলো হচ্ছে, সেই ভুল উত্তরগুলো নিজে দেখতে পাবে,
কোথায় কি ভুল হচ্ছে, তার সঠিক কি হবে, সঙ্গে সঙ্গে নিজের রেজাল্ট দেখতে পাবে, ইত্যাদি নানান বিষয় আছে। তো যারা যোগাযোগ করতে চাও অবশ্যই এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা ফোন করে নেবে ক্লাসের শেষে বা আগামীকাল, ঠিক আছে? এর জন্য এই ফিস থাকছে 9-10 জন্য এবং 11-12 জন্য, যেখানে প্রচুর পরিমাণে আনলিমিটেড কোশ্চেন থাকছে, যে প্রশ্নগুলো তোমাদের খুবই পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে, এফেক্টিভ আনলিমিটেড কোশ্চেন থাকছে। ঠিক আছে, চলো তাহলে আমরা আবার চলে আসি আমাদের পড়াতে। কি ছিল? পঞ্চদশ শতকের ইসলামী সাহিত্য নিয়ে আমরা প্রথম আলোচনা করব। প্রথম চলে আসছে পঞ্চদশ শতকের ইসলামী সাহিত্য। দেখো, মুসলিম বাংলা সাহিত্যের একজন লেখক ডক্টর এনামুল হক, একদম প্রথমে দেখো এনামুল হক কি বলছেন, যে এই 15 শতকে অর্থাৎ পঞ্চদশ শতকে মাত্র 3জন মুসলিম কবির কথা আমরা পাই। কে কে? শাহ মোহাম্মদ সগীর, জৈনুদ্দিন এবং মোজাম্মেল। শাহ মোহাম্মদ সগীর, জৈনুদ্দিন এবং মোজাম্মেল, এই 3জনের নাম, যার মধ্যে শাহ মোহাম্মদ সগীর, এই যার কথা এখানে প্রথমে লেখা আছে, এনাকে বাংলার প্রাচীনতম কবি বলা হচ্ছে। বাংলার অর্থাৎ ইসলামী সাহিত্যের প্রাচীনতম বাংলা কবি, বাংলা মানে সম্পূর্ণ বাংলার নয়, ইসলামী সাহিত্যের প্রাচীনতম বাংলা কবি বা মুসলিম কবিদের, মুসলমান কবিদের আদি কবি হিসাবে এনাকে চিহ্নিত করা হচ্ছে। খেয়াল রাখবে, এই প্রশ্নগুলো পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। ইনি গিয়াসউদ্দিন আজম শাহের রাজকর্মচারী, অর্থাৎ রাজকর্মচারী মানে উনি গিয়াসউদ্দিন আজম শাহের সভায় রাজকবি হিসাবে যুক্ত ছিলেন। ঠিক আছে, গিয়াসউদ্দিন আজম শাহ, এনার নাম মনে রাখবে। এনার উল্লেখযোগ্য রচনা ইউসুফ জুলেখা, যার নাম আমরা প্রত্যেকেই জানি, যেটি একটি মানবীয় প্রেমোপাখ্যান, কিন্তু এটি ধর্মীয় পটভূমির উপরে কিন্তু রচিত হয়েছে। এর মূল পটভূমি ছিল ধর্মীয় পটভূমি, যার উপরে রচিত হলেও হয়ে উঠেছে সেটি একটি মানবীয় প্রেম উপাখ্যান। এই কাব্যটির মধ্যে 73টি আখ্যান আছে এবং আনুমানিক 1379 খ্রিস্টাব্দ থেকে 1400 খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয়েছে বলে এটি অনুমান করা হচ্ছে। কেউ কেউ বলছেন যে বাইবেল, কোরআন বা ফেরদৌসি জামির অনুসরণে এই কাব্যটি, অর্থাৎ ইউসুফ জুলেখার যে কাব্যটি, এই কাব্যটি কল্পিত হয়েছে বা এই কাব্যটির কাহিনী ওখান থেকে নেওয়া হয়েছে। আবার কেউ কেউ বলছেন কিতাবুল কোরআন থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে? কিতাবুল কোরআন, দেখো লিখে দিচ্ছি আমি, কিতাবুল কয়সি তয়াকার, কিতাবুল কোরআন, এখান থেকেও অনুসরণ বা এখান থেকেও কাহিনীটি গৃহীত হয়েছে বলে কেউ কেউ বলছেন। ঠিক আছে, নেক্সট ইনফরমেশন দেখো কি বলছে। বিখ্যাত গবেষক আব্দুল করিম সাহিত্য বিশারদ, ইনি এই কাব্যের পুঁথিটি সংগ্রহ করেন, অর্থাৎ ইউসুফ জুলেখার যে পুঁথিটি উনি সংগ্রহ করেছিলেন, কে? আব্দুল করিম, যেটি প্রকাশিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1984 সালে ডক্টর মোহাম্মদ এনামুল হকের সম্পাদনায় এটি প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, ইনফরমেশন গুলো মনে রাখো, ইনফরমেশন গুলো পারলে খাতায় লিখে নাও, কারণ লিখলে মনে থাকে। লেখো প্রত্যেকে খাতায়। নেক্সট পার্টে গেলাম। শাহ মোহাম্মদ সগীরের কথা আমাদের শেষ হলো। দ্বিতীয় নম্বর আসছে জৈনুদ্দিন কি বলছেন? আত্মপরিচয় থেকে জানা যায় যে কবি ছিলেন অভিজাত সিদ্দিকী বংশের সন্তান। কবি অভিজাত সিদ্দিকী বংশের সন্তান। কোন কবি? কবি জৈনুদ্দিন, পঞ্চদশ শতকের কবি। ধরো তোমাকে 4 জনের নাম তুলে দিল, তার মধ্যে একজন থাকলো জৈনুদ্দিন। প্রশ্ন থাকলো পঞ্চদশ শতকের ইসলামীয় কবি এদের মধ্যে কে? তাহলে উত্তর হবে কি? জৈনুদ্দিন। এই 3টি নাম মনে রাখলে তোমরা এই প্রশ্নের উত্তর পেরে যাবে। ঠিক আছে, দেখো নেক্সট অপশন কি বলছে, নেক্সট ইনফরমেশন। গৌড়ের সুলতান ইউসুফ শাহের সভাকবি ছিলেন। আমরা আগের ইনফরমেশন কি পেয়েছিলাম? আগের শাহ মোহাম্মদ সগীরের কথাই আমরা ওখানে একজন যে পৃষ্ঠপোষক যিনি ছিলেন, যে রাজা ছিলেন, এই রাজাদের নাম বা এই সুলতানদের নাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখতে হবে। শাহ মোহাম্মদ সগীরের সময় একজন পৃষ্ঠপোষক ছিলেন, জৈনুদ্দিনের সময় একজন পৃষ্ঠপোষক থাকছেন, কারণ এই ইসলামীয় সাহিত্য বা মুসলিম সাহিত্যের ক্ষেত্রে পৃষ্ঠপোষকরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ঠিক আছে, সুতরাং পৃষ্ঠপোষকদের নাম অবশ্যই মনে রাখবে। জৈনুদ্দিনের পৃষ্ঠপোষক ছিলেন ইউসুফ শাহ। এই ইউসুফ শাহ, যিনি পরবর্তীতে গৌড়ের সুলতান হচ্ছেন, তার নাম তখন হচ্ছে শামসুদ্দিন ইউসুফ শাহ। নাম দেখে গোলাবে না, খেয়াল করবে। ইউসুফ শাহ বা শামসুদ্দিন ইউসুফ শাহ দুজন একই ব্যক্তি, যিনি পরবর্তীতে গৌড়ের সুলতান হওয়ার পর এই নাম তার হচ্ছে। দুজন কিন্তু একই ব্যক্তি, নাম দেখে ভুল করবে না। নেক্সট দেখো, ভণিতায় চাটি গায়ের জৈনুদ্দিনের নাম পাওয়া যায়।
এই জৈনুদ্দিন ওনার রচনায় যে ভণিতা ব্যবহার করেছেন, ভণিতা শব্দের সাথে তোমরা প্রত্যেকেই পরিচিত, যে আগেকার দিনের যে রচয়িতারা বা কবিরা তাদের কবিতার শেষে নিজেদের নাম যুক্ত করে ভণিতা ব্যবহার করতেন। তো সেই ভণিতায় উনি লিখছেন যে চাটিগাঁয়ের জৈনুদ্দিন। তো এখান থেকে মনে করা হচ্ছে কি যে উনি চাটিগাঁয়ে ওনার উনি বাসস্থান ছিল বলে মনে করা হচ্ছে। ওনার যে রচনা, জৈনুদ্দিনের রচনা, তার লেখা কাব্য হলো রসুল বিজয়। রসুল বিজয়, রসুল অর্থাৎ রসুলুল্লাহ হজরত মোহাম্মদ। রসুলুল্লাহ হজরত মোহাম্মদ, নাম মনে রাখো, নাম মনে রাখলে ঘটনা মনে থাকবে। রসুল অর্থাৎ রসুলুল্লাহ হজরত মোহাম্মদ, তার বিজয়ের কাহিনী, তার বিজয় যাত্রা বা তার বিজয়াত্মক কাহিনী হলো এই রসুল বিজয়। অর্থাৎ হজরত মোহাম্মদ তার ইসলাম ধর্ম প্রচারের জন্য উনি একজনের সাথে যুদ্ধ করেন, জয়কুম বলে একজন আছেন, তার সাথে যুদ্ধ করেন এবং সেখানে উনি বিজয়ী হন এবং ইসলাম ধর্ম প্রচার করেন। সেই গাথা বা সেই ঘটনা এই রসুল বিজয় গ্রন্থে বর্ণনা করা হয়েছে, যে কাব্যটি সম্ভবত 1474 খ্রিস্টাব্দে রচিত হয়েছিল। বলা হচ্ছে যে এই কাব্যের যে গল্পাংশ সেটি ফরাসি গল্পাংশ থেকে নেওয়া হয়েছে, কিন্তু খেয়াল করো, ফরাসি গল্পাংশ থেকে নেওয়া হয়েছে, কিন্তু কোন ফরাসি কবির গল্পাংশ থেকে নেওয়া হয়েছে সেটি আইডেন্টিফাই করা যায়নি। সুতরাং ফরাসি গল্পাংশ থেকে নেওয়া হয়েছে, এইটুকু ইনফরমেশন জানা থাকলেই যথেষ্ট। ঠিক আছে, নেক্সট জৈনুদ্দিন সম্পর্কে ইনফরমেশন শেষ। নেক্সট দেখো মোজাম্মেল, 3 নম্বরে আসছে মোজাম্মেল। মোজাম্মেলের কবি পরিচয় দেখে নিই আমরা। কবি আবির্ভাবকাল নিয়ে, অর্থাৎ মোজাম্মেলের যে আবির্ভাবকাল সেটা নিয়ে বিতর্ক আছে, সুতরাং সেই বিতর্কে না গিয়ে আমরা দেখলাম, দেখো পরের ইনফরমেশন কি বলছে। কবি পীর বদরুদ্দিন আলমের শিষ্যত্ব গ্রহণ করেন। কার শিষ্যত্ব? বদরুদ্দিন আলম, তার শিষ্যত্ব গ্রহণ করেন এই কবি মোজাম্মেল, যিনি পঞ্চদশ শতকের 3 নম্বর বা তৃতীয় ইসলামী কবি। ঠিক আছে, কাব্য পরিচয়, এনার 3টি গ্রন্থের নাম আমরা পাচ্ছি, 3টি পুঁথির নাম আমরা পাচ্ছি: নীতিশাস্ত্র বার্তা, সায়াতনামা এবং খঞ্জন চরিত্র। নীতিশাস্ত্র বার্তা, সায়াতনামা এবং খঞ্জন চরিত্র। নীতিশাস্ত্র বার্তা এই গ্রন্থটির মূল বিষয়বস্তু আমি একটু বলে দিচ্ছি, শুনে নাও। নীতিশাস্ত্র বার্তাতে কি করা হচ্ছে, মূলত এই গ্রন্থে মানুষের যে দৈনন্দিন ঘটনা একটু জেনে রাখো। নীতিশাস্ত্র অর্থাৎ কি করতে হবে, কি উচিত, কি অনুচিত, বা সারাদিন মানুষ কি কাজকর্ম করে সেই বিষয় নিয়ে এখানে বলা হচ্ছে। অর্থাৎ মানুষের দৈনন্দিন জীবনের ঘটনা, যেমন সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, মানুষ কি রকম স্বপ্ন দেখে, স্বপ্ন বৃত্তান্ত ইত্যাদি নিয়ে শাস্ত্রীয় আলোচনা করা হয়েছে এই প্রথম গ্রন্থ নীতিশাস্ত্র বার্তাতে। নেক্সট দ্বিতীয় গ্রন্থ সায়াতনামা। দ্বিতীয় গ্রন্থ সায়াতনামাতে কি বলা হচ্ছে? সায়াতনামা মূলত সুফি বিষয়ক কাব্য। ঠিক আছে, সুফি তত্ত্ব, যে সুফি ধর্মাবলম্বী যে মানুষরা আছেন, যে সুফি ধর্ম বা সুফি তত্ত্ব, সেই সুফি তত্ত্বের উপরে নির্ভরশীল এই গ্রন্থটি, যেটি আরবি থেকে অনুবাদ করা এই গ্রন্থ। সায়াতনামা আরবি থেকে অনুবাদিত গ্রন্থ, লিখে নাও, আরবি থেকে অনুবাদিত গ্রন্থ সুফি তত্ত্ব। বা তোমরা ভিডিওটা এখন দেখো বা ক্লাসটা এখন দেখো, আমি এই ক্লাসের রেকর্ড দিয়ে দেবো অবশ্যই, আগামী কালের মধ্যে তোমরা এই রেকর্ড ভিডিও পেয়ে যাবে ইউটিউবে, তাহলে তোমরা তখনও দেখে নিতে পারবে। তোমরা এখন শুনে নাও আর কি, বুঝে নাও। ঠিক আছে, সায়াতনামা, সায়াতনামা হলো সুফি তত্ত্ব বিষয়ক কাব্য, যেটি আরবি থেকে অনুবাদ করা হয়েছিল। আর লাস্ট 3 নম্বর আসছে খঞ্জন চরিত্র। খঞ্জন চরিত্র হলো এই দ্বিতীয় যে কাব্য সায়াতনামা, এরই একটা অংশ বিশেষ। ঠিক আছে, তাহলে 3টি গ্রন্থের ডিটেলস আমরা কি পেলাম? নীতিশাস্ত্র বার্তা, মনে করো নীতিশাস্ত্র বার্তা হলো দৈনন্দিন যে ঘটনা, আমাদের জীবনের যে দৈনন্দিন ঘটনা, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, স্বপ্ন বৃত্তান্ত ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে এই গ্রন্থে। দ্বিতীয় গ্রন্থ সায়াতনামা, সায়াতনামা মূলত সুফি তত্ত্ব বিষয়ক কাব্য, যেটি আরবি থেকে অনুবাদিত হয়েছিল। আর লাস্ট হচ্ছে খঞ্জন চরিত্র, যেটি হলো দ্বিতীয় গ্রন্থ অর্থাৎ সায়াতনামারই একটি অংশ বিশেষ। ঠিক আছে, তাহলে পঞ্চদশ শতকের 3 জন কবি সম্পর্কিত ইনফরমেশন আমাদের কিন্তু শেষ হয়ে গেল। নেক্সট যাব আমরা ষষ্ঠদশ শতক বা ষোড়শ শতক। ষোড়শ শতকের ইসলামী সাহিত্য আমরা একে একে দেখে নেব। দেখো, ষোড়শ শতকে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, যে
ইসলামীয় সাহিত্য যখন শুরু হচ্ছে, অর্থাৎ পঞ্চদশ শতক থেকে শুরু হচ্ছে, যে দেখো কোনো জিনিস যখন শুরু হয় তখন তার গতি যতটা ধীর থাকে, যতটা শুরু করতে যারা প্রথম শুরু করে তারা যে কষ্ট করে শুরু করে বা যে বাধা বিপত্তিগুলো পেরিয়ে শুরু করে, সেখানে স্বাভাবিকভাবেই রচনার সংখ্যা কম বা কম কবির সংখ্যা আমরা পাচ্ছি দেখো পঞ্চদশ শতকে। একই রকম ভাবে পরবর্তী শতক অর্থাৎ ষোড়শ শতকে গিয়ে আমরা দেখব একাধিক কবি একাধিক কবি ইসলামীয় সাহিত্য নিয়ে লেখালেখি করছেন। সুতরাং ষোড়শ শতকের কবির সংখ্যা কিন্তু অনেকটাই বেশি। আরো একটা কথা, এই ষোড়শ শতকে তোমরা জানো যে চৈতন্যদেব অলরেডি চলে আসছেন, তাই না? তো চৈতন্যদেবের প্রচারিত যে বৈষ্ণবীয় ভাবধারা, এই ভাবধারা কিন্তু এই ষোড়শ শতকের যে ইসলামীয় সাহিত্য রচনা করছেন যে সমস্ত কবিরা, এনাদের ওপরে একটা ব্যাপক প্রভাব বিস্তার করেছিল। আবার বলছি, ষোড়শ শতকে চৈতন্য ভাবধারা কিন্তু চলে আসছে, চৈতন্যদেব প্রচারিত বৈষ্ণবীয় ভাবধারা। তো সেটা সমগ্র বাংলার উপর একটা বিপ্লব তৈরি করেছিল, তাই না? চৈতন্যদেবের যে বৈষ্ণবীয় ভাবধারা, তো কোনো কিছুই সেখান থেকে বাদ যায়নি। সুতরাং এই ইসলামীয় সাহিত্যিক যারা ইসলামীয় সাহিত্য নিয়ে লেখালেখি করছেন যে কবিরা, এনারাও কিন্তু সেই প্রভাবে প্রভাবান্বিত হয়েছিলেন। এদের ওপরেও কিন্তু চৈতন্যদেবের বৈষ্ণবীয় ভাবধারার প্রভাব পড়েছিল। এটা মাথায় রাখবে ষোড়শ শতক পড়ার সময়, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা কি পাচ্ছি? ষোড়শ শতকের প্রথমে সাবিরাত খানের কথা। সাবিরাত খান, যার কবি পরিচয় সম্পর্কে আমরা কি পাচ্ছি দেখো। সাবিরাত খান ষোড়শ শতাব্দীর গোড়ার দিকে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নানুপুরে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করছেন? চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নানুপুরে জন্মগ্রহণ করছেন এই সাবিরাত খান। কাব্য পরিচয়, এনার মূলত তিনটি কাব্য আমরা পাচ্ছি। কি কি? বিদ্যা সুন্দর, রসুল বিজয় এবং খনিফা কয়রাপরি। দেখো রসুল বিজয় আমরা এর আগেও একবার পেয়েছিলাম, রসুল বিজয় আমরা এর আগেও একবার পেয়েছিলাম। আর জৈনুদ্দিনের রচনা রসুল বিজয়। এবং এই রসুল বিজয় নিয়ে, অর্থাৎ রসুলুল্লাহ হজরত মোহাম্মদ, রসুল অর্থাৎ রসুলুল্লাহ হজরত মোহাম্মদ, তার বিজয় কাহিনী, এই বিজয় কাহিনী নিয়ে সাবিরাত খানও রচনা করছেন। এবং আরো একজন কবির কথা আমরা পরে পাবো, যিনিও রসুল বিজয় লিখছেন, তার নাম হলো শেখ চান্দ। ঠিক আছে, তার কথাও আমরা আসবো পরে। তো রসুল বিজয়ও লিখছেন কে? সাবিরাত খান লিখছেন, অর্থাৎ হজরত মোহাম্মদের যে বিজয়, ইসলাম ধর্ম প্রচারক যে বিজয়াত্মক কাহিনী, সেই কাহিনী সাবিরাত খান লিখছেন। এছাড়া বিদ্যা সুন্দর, অর্থাৎ বিদ্যা ও সুন্দরের যে প্রণয় কাহিনী, তোমরা জানো বিদ্যা সুন্দরের প্রণয় কাহিনী বাংলা সাহিত্যের ছাত্রছাত্রীরা প্রত্যেকেই জানে। তো বিদ্যা সুন্দর লিখছেন। এবং আরো একটি রচনা লিখছেন হনিফা কয়রাপরি। হনিফা কয়রাপরি অর্থাৎ হজরত আলীর পুত্র হনিফা, ইনি দিগ্বিজয় করেছিলেন, সেই দিগ্বিজয়ের কাহিনী এই গ্রন্থে বা এই কাব্যে বর্ণিত হয়েছে। তিনটি কাব্য আমরা কি কি পেলাম? বিদ্যা সুন্দর, যেখানে বিদ্যা সুন্দরের প্রণয় কাহিনী। দ্বিতীয় রসুল বিজয়, যেখানে হজরত মোহাম্মদ, রসুল্লাহ হজরত মোহাম্মদের বিজয় কাহিনী। তৃতীয় হচ্ছে হনিফা ও কয়রাপরি, যেখানে হজরত আলীর পুত্র হনিফার বিজয় কাহিনী বর্ণিত হয়েছে। ঠিক আছে, সাবিরাত খাঁ চলে গেল। নেক্সট আসছে দৌলত উজির বাহরাম খান। আগে নামটার দিকে খেয়াল করো, দৌলত উজির বাহরাম খান, এনার শেষের অংশটুকুই কিন্তু এনার নাম। বাহরাম খান হলো ওনার নাম এবং দৌলত উজির হলো ওনার উপাধি। ঠিক আছে, দৌলত উজির ওনার উপাধি, বাহরাম খান ওনার নাম, এবং আরো একটি নাম আছে ওনার, যেটিকে ওনার প্রকৃত নাম বলা হচ্ছে, সেটি হলো কি? আসাউদ্দিন। তাহলে বাহরাম খানের সাথে আমরা তিনটি জিনিসের যোগ পাচ্ছি। একটা বাহরাম খান, তার নাম, তার প্রকৃত নাম পাচ্ছি আসাউদ্দিন, এবং তার উপাধি পাচ্ছি দৌলত উজির। ঠিক আছে, তিনটি নাম মনে রাখতে হবে বাহরাম খানের সাথে, বা তিনটি জিনিস মনে রাখতে হবে। ইনি অবশ্যই ষোড়শ শতকের কবি। যখনই কোনো কবির নাম পড়বে, এরপরে যখন পড়বে তখনই খেয়াল রাখবে তিনি কোন শতকের কবি, অবশ্যই মনে রাখার চেষ্টা করবে যখনই পড়বে। শুধু ইনফরমেশন মনে রাখলে হবে না, কোন শতকের কবি সেটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষাতে কিন্তু আসবে।
আচ্ছা দেখো, দেখে নি, দৌলত উজির বাহারাম খান, এনার জন্ম হচ্ছে কোথায়? চট্টগ্রাম জেলার ফতেয়াবাদ কিংবা জাফরাবাদে। ফতেয়াবাদ কিংবা জাফরাবাদ, যেখানে জন্ম হচ্ছে চট্টগ্রাম। দেখো আমরা মূলত বেশিরভাগ কিন্তু ওই চট্টগ্রাম, ফরিদপুর এই সমস্ত জায়গাগুলোর দিকে পাচ্ছি, তাই না? আচ্ছা, ওনার পিতার নাম মোবারক খান, যিনি চট্টলাধিপতির উজির অর্থাৎ মন্ত্রী ছিলেন। ঠিক আছে। এবং এই বাহরাম খান ইনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষা গ্রহণ করেননি। উনি স্বশিক্ষিত ছিলেন, নিজে নিজেই শিক্ষা গ্রহণ করেছিলেন, যেমন কি আমাদের রবীন্দ্রনাথের মতো, তাই না? এবার তারপর আসছে কি 1560 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে নিজাম শাহ সুরের কাছ থেকে তিনি দৌলত উজির উপাধি পেয়েছিলেন। তাহলে বাহরাম খান, এনার নামের শুরুতে যে দৌলত উজির বাহরাম খান এই নামটা আমরা পাচ্ছি, এই দৌলত উজির উপাধি ওনাকে কে দিয়েছিলেন? 1560 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে নিজাম শাহ সুর যিনি এই উপাধি ওনাকে দিয়েছিলেন। ইনি ছিলেন চট্টগ্রামের অধিপতি। এই নিজাম শাহ সুর, ইনি চট্টগ্রামের অধিপতি ছিলেন, যিনি এই নিজাম শাহ সুর ইনি বাহরাম খানকে এই লায়লা মজনু কাব্য রচনার জন্য আর্থিকভাবে সহযোগিতা করেছিলেন। তাহলে আরো একজন পৃষ্ঠপোষকের নাম পেলাম আমরা লায়লা মজনু কাব্য সম্পর্কে। দেখো, এই এনার উল্লেখযোগ্য দুটি সাহিত্যকর্ম হলো, এক লায়লা মজনু, যেটা সম্পর্কে আমরা প্রত্যেকেই পরিচিত, লায়লা মজনু নাম আমরা প্রত্যেকেই জানি, এবং ইমাম বিজয় এবং লাইলি মজনু এবং ইমাম বিজয়। লাইলি মজনুর যে পৃষ্ঠপোষকতা করেছিলেন, আর্থিকভাবে সহযোগিতা করেছিলেন কে? নিজাম শাহ সুর, যিনি চট্টগ্রামের অধিপতি ছিলেন, এবং উনি বাহরাম খানকে কি উপাধি দিয়েছিলেন? দৌলত উজির। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট যে কবির নাম পাচ্ছি সেখানে চলে যাই। দৌলত উজির হয়ে গেল আমাদের। নেক্সট দেখো, দোনা গাজী চৌধুরী, ইনিও ষোড়শ শতকের ইসলামী সাহিত্যের কবি। ষোড়শ শতকের কবি, অর্থাৎ এনারও রচনাতে আমরা বৈষ্ণবীয় ভাবধারার পরিচয় পাবো, বা বৈষ্ণবীয় ভাবধারা ইনিও প্রভাবান্বিত হয়েছিলেন। যাই হোক, তো প্রথমেই কবি পরিচয়ে চলে আসি আমরা। ষোড়শ শতকের মধ্যভাগে আবির্ভূত হয়েছিলেন অবশ্যই ষোড়শ শতকের কবি। এবং কাব্য পরিচয় কি পাচ্ছি? দোনা গাজী চৌধুরীর কাব্যের নাম সাইফুল মুলুক বদিউজ্জামাল। আচ্ছা, তোমাদের কি মনে পড়ছে সাইফুল মুলুক বদিউজ্জামাল আরো একজনের রচনা, যার কথা আমরা প্রত্যেকে খুবই জানি এবং খুবই বিখ্যাত একজন সাহিত্যিক প্রাগাধুনিক সাহিত্যের মধ্যে? কে? তিনি হলেন সৈয়দ আলাউল, যার রচনা সাইফুল মুলুক বদিউজ্জামাল। এই দোনা গাজী চৌধুরীও কিন্তু একই নামে কাব্য রচনা করছেন, সাইফুল মুলুক বদিউজ্জামাল নামে। ঠিক আছে, দোনা গাজী চৌধুরীর কাব্যের নামও সাইফুল মুলুক বদিউজ্জামাল। তাহলে খেয়াল করো, একই নামে আমরা বারে বারে কিন্তু গ্রন্থ পাচ্ছি। অপশন যখন থাকবে পরীক্ষার সময়, তাহলে ওখানে কিন্তু যে কোনো একজনের নাম থাকবে। ধরো তোমার প্রশ্ন দেওয়া থাকলো সাইফুল মুলুক কাব্যগ্রন্থের রচয়িতা বলে, যে চারটি অপশন তোমার দেওয়া থাকবে, সেই চারটি অপশনের মধ্যে যদি দোনা গাজী থাকে তাহলে সৈয়দ আলাউল থাকবে না, আর যদি সৈয়দ আলাউল থাকে তাহলে দোনা গাজী থাকবে না। একই রকম ভাবে আমরা এর আগে যে রসুল বিজয় গ্রন্থ পেয়েছি, রসুল বিজয় সম্পর্কে আমরা 3 জনের নাম পেয়েছি। তো ওই 3 জনের নাম যদি তোমাকে প্রশ্ন দেওয়া হয় যে রসুল বিজয় কাব্যগ্রন্থের রচয়িতা কে, তাহলে কিন্তু যে কোনো সঠিক উত্তরের মধ্যে যে কোনো একটি অপশনে থাকবে। খেয়াল করে উত্তর করবে, এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়। ঠিক আছে, তাহলে আমরা দোনা গাজী চৌধুরীর কাব্যের নাম পেলাম সাইফুল মুলুক বদিউজ্জামাল। কাব্যটির আদি উৎস আরবি আলেফ লায়লা থেকে নেওয়া হয়েছে। আলেফ লায়লা এই কাব্যটি একটু কাব্যের আখ্যানটি হলো রূপকথাধর্মী। আলেফ লায়লা ও রূপকথাধর্মী, এবং এই কাব্যের আখ্যান যেখান থেকে নেওয়া হয়েছে সেটি রূপকথাধর্মী। তো অবশ্যই সাইফুল মুলুক বদিউজ্জামালও একটি রূপকথাধর্মী আখ্যান। ঠিক আছে, তাহলে পেয়ে গেলাম আমরা দোনা গাজী চৌধুরী, যিনি ষোড়শ শতকের ইসলামী সাহিত্যের রচয়িতা। নেক্সট দেখো, শেখ পরাণ, এনার সম্পর্কে চট্টগ্রামের অন্তর্গত সীতাকুণ্ডের অধিবাসী ছিলেন ইনি। চট্টগ্রামের অন্তর্গত সীতাকুণ্ডের অধিবাসী। দেখো, প্রচুর পরিমাণে আমরা চট্টগ্রামের সাহিত্যিকের নাম পাচ্ছি। তিনি ইসলামীয় শাস্ত্রে অসাধারণ পারদর্শী ছিলেন। আচ্ছা, নেক্সট
ইনফরমেশনে যাওয়ার আগে আর একটা কথা বলি যে এই মুসলিম সাহিত্যিকরা বা ইসলামীয় সাহিত্যের রচনা করছেন যারা, এনাদের মধ্যে আমরা উল্লেখযোগ্য যারা আছেন তাদের কথাই মূলত জানবো। কারণ সবার কথা জানতে গেলে প্রায় 50-60 জনের বেশি কবিদের কথা আমাদের জানতে হবে, যেগুলো সাধারণভাবে প্রয়োজন পড়বে না। মূলত উল্লেখযোগ্যগুলোই আমরা জানবো, পরীক্ষার ক্ষেত্রে যেগুলো প্রয়োজন হবে সেইগুলো। ঠিক আছে? তো দেখো, শেখ পরাণকে কি পেলাম? চট্টগ্রামের অন্তর্গত সীতাকুণ্ডের অধিবাসী ছিলেন এবং ইনি ইসলামীয় শাস্ত্রে অসাধারণ পারদর্শী ছিলেন, যার দুটি কাব্যগ্রন্থ আমরা পাচ্ছি। কি কি? নূরনামা এবং নসিহতনামা। এই নসিহতনামার নামটা তোমরা খেয়াল রাখবে, মনে রাখবে নসিহতনামার নাম, কারণ নসিহতনামা আমরা এর পরেও আর একজনের কাব্য হিসাবে পাবো। যেমন আমরা রসুল বিজয় পেয়েছিলাম 3 জনের নামে, সাইফুল মুলুক বদিউজ্জামাল পেয়েছি 2 জনের নামে, তেমনি নসিহত নামাও আমরা পাবো আরো একজনের নামে। তাহলে একজন পেলাম কি? শেখ পরাণ। দ্বিতীয়জন হলেন এই আফজাল আলী। ইনি নসিহত নামা, দেখো লেখা আছে নসিহত নামার আরো একজন লেখক হলেন আফজাল আলী। তাহলে নসিহত নামা নিয়ে লেখালেখি করছেন শেখ পরাণ এবং আফজাল আলী। ঠিক আছে? আচ্ছা, কবি পরিচয় প্রথমে দেখে নিই। কবি পরিচয়। কবি চট্টগ্রামের সাতকানিয়ার অন্তর্গত মিলুয়াতে জন্মগ্রহণ করছেন। সাতকানিয়ার অন্তর্গত মিলুয়াতে দেখবে এই যে আমি পড়াচ্ছি প্রত্যেকের যে ডিটেলস দেওয়া আছে কবি পরিচয়ে, কে কোথায় বাস করছেন বা কোথায় জন্মগ্রহণ করছেন। মূলত আমরা চট্টগ্রামের সংখ্যা প্রচুর পাচ্ছি, কিন্তু চট্টগ্রামের কোন অঞ্চলটা, সেই অঞ্চলটাকে একটু খেয়াল করবে, এই অঞ্চলটাকে একটু মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে? কারণ একই জায়গার মধ্যে পাশাপাশি বেশ কিছু নাম, এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়। ঠিক আছে, চলো নেক্সট দেখি। কবির পিতার নাম কি? কবির পিতার নাম ভঙ্গু ফকির। সুলতান নসরত শাহের পুত্র আলাউদ্দিন ফিরোজ শাহের সময় বর্তমান ছিলেন, এই হিসাবে মনে করা হয় তিনি 16 শতকের কবি। কে বর্তমান ছিলেন? নসরত শাহের পুত্র আলাউদ্দিন ফিরোজ শাহের সময় এই আফজাল আলী, কবি আফজাল আলী বর্তমান ছিলেন, সেই হিসাবে মনে করা হয় যে ইনি 16 শতকের কবি, যার উল্লেখযোগ্য গ্রন্থ নসিহতনামা, যেটি 16 শতকের মধ্যভাগে অর্থাৎ 1666 দিকে রচিত হয়েছিল বলে মনে করা হচ্ছে। 1666 দিকে রচিত হয়েছিল নসিহতনামা, আফজাল আলী রচিত নসিহতনামা 1666। ঠিক আছে? আচ্ছা, কবি তার কাব্যে সমসাময়িক মুসলমান সমাজের নানা গর্হিত আচার আচরণের কথা তুলে ধরেছেন। গর্হিত আচার আচরণ মানে যে আচার আচরণগুলি করা ঠিক নয়, যেগুলো হিতের জন্য হয় না, যেগুলো ভালো আচার আচরণ নয়, সেই আচার আচরণের কথা তুলে ধরেছেন উনি এই নসিহতনামাতে। তাহলে এই আচার আচরণের কথা তুলে ধরেছেন মানে উনি উপদেশ দিচ্ছেন যে এগুলো করা উচিত, এগুলো করা উচিত নয়। তাহলে অবশ্যই গ্রন্থটি ধর্ম উপদেশমূলক গ্রন্থ। তোমাকে প্রশ্ন করলো নিচের যেটি ধর্ম উপদেশমূলক গ্রন্থ বলে 4টে অপশন দিল, তার মধ্যে একটি থাকলো নসিহতনামা। তাহলে উত্তর কি হবে? নসিহতনামা। ধর্ম উপদেশমূলক গ্রন্থ হলো নসিহতনামা। যখনই পড়বে তখন এরকম ভাবে একটু প্রশ্ন করে নিজের মাথায় একটু ভালো করে নেওয়ার চেষ্টা করবে, যে দ্বিতীয়বার বা দুবার কি তিনবার বারে বারে পড়লে সেই জিনিসটা মাথায় থেকে যায়। ঠিক আছে? তো ধর্ম উপদেশমূলক গ্রন্থ হিসাবে আমরা কি পাচ্ছি? নসিহতনামা। নেক্সট চলে যাই, শেখ চান্দো। শেখ চান্দোর কথা দেখো, আমি প্রথমে আরেকবার বলেছিলাম যখন রসুল বিজয়ের কথা বলেছি। রসুল বিজয়, শেখ চান্দো রসুল বিজয় রচনা করেন। রসুল বিজয় আরো 2 জন যে কবির নাম আমরা পেয়েছিলাম, কি কি একটু দেখে নিই, কি কি পেয়েছিলাম, তাহলে আমাদের মনে থেকে যাবে। জৈনুদ্দিন আর কে? সাবিরিত খান, তাই না? রসুল বিজয়ে আমরা আরো 2 জনকে পেয়েছিলাম, শেখ চান্দো ছাড়াও জৈনুদ্দিন যিনি 15 শতকের কবি এবং সাবিরিত খান যিনি 16 শতকের কবি। তাহলে 16 শতকের 2 জন কবি রসুল বিজয় লিখছেন। রসুল বিজয়, এর আগে বলেছি রসুল বিজয় হলো রসুল্লাহ হজরত মোহাম্মদের বিজয়াত্মক কাহিনী। আচ্ছা, এবার আমরা প্রথমে চলে আসি কবির পরিচয়। শেখ চান্দো, এনার
পরিচয় সম্পর্কে আমরা একটু জানবো। ইনি মূলত ত্রিপুরার কবি ছিলেন। ত্রিপুরা, দেখো এত সময় পর্যন্ত আমরা বাংলার কবি পেয়েছিলাম, যে বাংলার অর্থাৎ বাংলাদেশের বা আমাদের পশ্চিমবঙ্গের এই অঞ্চল, এই এই জায়গাগুলোর কবি পাচ্ছিলাম, কিন্তু এখন পেলাম কি ত্রিপুরার কবি শেখ চান্দ। খেয়াল করো, ত্রিপুরার কবি শেখ চান্দ। কবির গুরু ছিলেন কে? শাহদুল্লাহ পীর। শাহদুল্লাহ পীর, যার উপদেশেই তিনি যাবতীয় কাব্য রচনা করেন। শেখ চান্দ তার গুরু শাহদুল্লাহ পীর এর উপদেশেই যাবতীয় কাব্য রচনা করেন। তিনি কি কি কাব্য রচনা করছেন? দেখো আমরা 5টি কাব্য পাচ্ছি। বলছে কবির ভণিতা সূত্রে মনে হয় শেখ চান্দ মোট 5টি কাব্য রচনা করেছেন, অর্থাৎ ভণিতা দেখে অনুমান করা হচ্ছে যে উনি 5টি কাব্য রচনা করছেন। কি কি? 1 নম্বর রসুল বিজয়, 2 নম্বর শাহাদুল্লাহ, 3 নম্বর তালিবনামা, 4 নম্বর কিয়ামতনামা এবং 5 নম্বর হরগৌরী সংবাদ। ঠিক আছে, রসুল বিজয়, শাহাদুল্লাহ, তালিবনামা, কিয়ামতনামা এবং হরগৌরী সংবাদ। খেয়াল করো, মুসলিম সাহিত্যিকদের মধ্যে এই যে রচনা হরগৌরী সংবাদ মনে রাখার চেষ্টা করবে। এই একটু যেগুলো ব্যতিক্রমী হয় সেই ব্যতিক্রমী গুলো কিন্তু মনে রাখার দরকার। তো হরগৌরী সংবাদ মনে রাখবে অবশ্যই। নেক্সট, শেখ ফয়জুল্লাহ। শেখ ফয়জুল্লাহ ইনিও ষোড়শ শতকের কবি। আমরা দেখো এখনো পর্যন্ত প্রচুর সংখ্যক ষোড়শ শতকের কবি পাচ্ছি। ষোড়শ শতকের কবি, ইনি নাথ সাহিত্যের একজন বিখ্যাত কবি। নাথ সাহিত্যের বিখ্যাত কবি। নাথ সাহিত্যের উল্লেখযোগ্য রচনা কি? গোরক্ষ বিজয়, তাই না? এই গোরক্ষ বিজয় হলো শেখ ফয়জুল্লাহের বিখ্যাত কাব্য। শেখ ফয়জুল্লাহের বিখ্যাত কাব্য গোরক্ষ বিজয়। এই এনার অর্থাৎ শেখ ফয়জুল্লাহের জন্মস্থান নিয়ে মতভেদ আছে। কি বলছে? বিভিন্ন মতে তার জন্মস্থান হিসাবে কেউ পশ্চিমবঙ্গের বারাসাত, কেউ দক্ষিণদ্বার, কেউ বা কুমিল্লার নাম উল্লেখ করছেন। 3টি নামের বিতর্ক আমরা পাচ্ছি। কেউ কেউ বলছেন পশ্চিমবঙ্গের বারাসাত, কেউ বলছেন দক্ষিণদ্বার, কেউ বলছেন কুমিল্লা। এনার জন্মস্থান নিয়ে মতভেদ আছে। তবে এনার কাব্যগ্রন্থ কি? গোরক্ষ বিজয়, যে কাব্য নাথ সাহিত্যের একটি উল্লেখযোগ্য গ্রন্থ, এবং ইনি কবিও নাথ সাহিত্য ধারার একজন বিখ্যাত কবি। ঠিক আছে, কাব্য পরিচয় দেখো কি পাচ্ছি। ফয়জুল্লাহের প্রধান 3টি কাব্যগ্রন্থ হচ্ছে সত্যপীর বিজয়, গোরক্ষ বিজয় এবং গাজী বিজয়। 3টি কাব্য আমরা পাচ্ছি, সত্যপীর বিজয়, গোরক্ষ বিজয় এবং গাজী বিজয়। এই 3টি কাব্য হলো ওনার উল্লেখযোগ্য কাব্যের মধ্যে, ওনার বিখ্যাত কাব্যের মধ্যে। তাছাড়াও আমরা আরো বেশ কিছু কাব্য পাবো। দেখো, জয়নবের চৌতিসা, সুলতান জমজমা, রাগমালা এবং বেশ কিছু পদাবলীও রচনা করছেন। উনি পদাবলী কাব্যও রচনা করছেন। কি কি পেলাম তাহলে? আমরা অনেকগুলো গ্রন্থের নাম পেলাম উল্লেখযোগ্য: সত্যপীর বিজয়, গোরক্ষ বিজয়, গাজী বিজয়। এছাড়াও জয়নবের চৌতিসা, সুলতান জমজমা, রাগমালা এবং পদাবলী কাব্যের রচয়িতা হিসাবেও আমরা শেখ ফয়জুল্লাহের নাম পাচ্ছি। এবার দেখো আরো একটা ইনফরমেশন, একটু অন্য টাইপের ইনফরমেশন। কি বলছে? 19 শতকে ফয়জুল্লাহ নামে একজন দোভাষী শায়ের ছিলেন। শায়ের অর্থাৎ ওই যারা শায়রি তৈরি করেন, হিন্দিতে আমরা বলি না যে শায়ের, তো সেই শায়ের, যে দোভাষী শায়ের ছিলেন, যার কাব্যের নাম সত্যপীর। ইনি হাওড়ার পাঁচনা গ্রামের অধিবাসী ছিলেন। তোমরা চাইলে কেউ এই ইনফরমেশনটাও মনে রাখতে পারো যে ফয়জুল্লাহ নামক একজন দোভাষীর নাম আমরা পাচ্ছি, দোভাষী শায়ের, যিনি সত্যপীর নামে একটি কাব্য রচনা করছেন। আর শেখ ফয়জুল্লাহ অর্থাৎ যার নাম আমরা প্রথমে পাচ্ছি কবি হিসাবে, তিনি কিন্তু রচনা করছিলেন সত্যপীর বিজয়। আর এখানে পাচ্ছি আমরা সত্যপীর, খেয়াল করবে, মনে রাখবে এটা। আর ইনি হাওড়ার পাঁচনা গ্রামের অধিবাসী ছিলেন। ঠিক আছে, ষোড়শ শতকের ইসলামীয় সাহিত্য চলছে। নেক্সট দেখো, মোহাম্মদ কবির। মোহাম্মদ কবির ইনি ষোড়শ শতকের একজন কবি। ষোড়শ শতকের একজন কবি অবশ্যই। ইনি হিন্দি কবি মঞ্ঝনের মধুমালত কাব্যের অনুসরণে মধুমালতী কাব্য রচনা করেন। দেখো ওনার কাব্যের নাম কি? মধুমালতী। যে কাব্য অনুসরণ করে এটি রচনা করেন সেই কাব্যের নাম কি? মধুমালত, যেটি হিন্দি কাব্য, এবং কবির নাম মঞ্ঝন। ঠিক আছে, হিন্দি কবি মঞ্ঝনের মধুমালত কাব্যের অনুসরণে উনি মধুমালতী কাব্য রচনা করছেন।
কাব্যটি এতটা জনপ্রিয়তা অর্জন করেছিল যে কবিরের পরবর্তী 6 জন কবি, অর্থাৎ মোহাম্মদ কবির, কবির বলতে মোহাম্মদ কবির, এনার পরবর্তী আরো 6 জন কবি ওই একই নাম দিয়ে কাব্য রচনা করেন। কি কি কাব্য? মধুমালতী নাম দিয়ে কাব্য রচনা করেন, ওই একই নাম দিয়ে। তার রচিত এই মূল্যবান গ্রন্থটি, কাব্যগ্রন্থটি চট্টগ্রাম জেলার জোরারগঞ্জে পাওয়া যায়। চট্টগ্রাম জেলার জোরারগঞ্জে এই গ্রন্থটিকে খুঁজে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, মধুমালতী গ্রন্থটিকে যখন পুঁথি উদ্ধার করা হচ্ছে তখন এই গ্রন্থটি ওখানে পাওয়া যাচ্ছে। আচ্ছা, নেক্সট পার্টে যাওয়ার আগে একটা কথা, যে দেখো আমরা বারে বারে একই ধরনের গ্রন্থের নাম রিপিটেশন পাচ্ছি, রিপিট হচ্ছে। যেমন মধুমালতী গ্রন্থ, এখানে বলা হচ্ছে যে মধুমালতী গ্রন্থ একবার রচনার পর এতটা জনপ্রিয়তা অর্জন করেছিল যে আরো 6 জন কবি একই নাম দিয়ে কবি এই কাব্য রচনা করছেন। তেমনি এর আগেও আমরা দেখলাম রসুল বিজয় জনপ্রিয়তা অর্জন করেছিল বলে রসুল বিজয় 3 জন রচনা করছেন, তারপর নসিহতনামা রচনা করছেন। এরকম বিভিন্ন গ্রন্থ বারে বারে রচিত হচ্ছে। তো এই যে রিপিট গুলো হচ্ছে, এর ফলে কি হলো, এই কাব্যধারার মধ্যে, অর্থাৎ ইসলামীয় সাহিত্যের যে কাব্যধারা, এই কাব্যধারা একসময় আমরা দেখব যে চরম উৎকর্ষের পর্যায়ে চলে যাওয়ার পর এই রিপিট করার জন্য, এই রিপিট আসার জন্য এই কাব্যের মাধুর্য আস্তে আস্তে কমে যাচ্ছে। যার ফলে আমরা সপ্তদশ শতকে বা আরাকান রাজসভার পর, আরাকান রাজসভার উল্লেখযোগ্য 2 জন দৌলত কাজী, সৈয়দ আলাউল বা মাগন ঠাকুর, এনাদের পর দেখব আমরা বৈষ্ণবীয় এই ইসলামীয় সাহিত্যের যে ধারা আস্তে আস্তে নামতে শুরু করছে, কমতে শুরু করছে। ঠিক আছে, আচ্ছা দেখো, নেক্সট আসছি সপ্তদশ শতকের ইসলামীয় সাহিত্য, যার মধ্যে প্রথমেই আমরা নাম পাবো দৌলত কাজী, যিনি আরাকান রাজসভার পৃষ্ঠপোষকতা অর্জন করেছিলেন। এবং এনার উল্লেখযোগ্য রচনা কি লোর চন্দ্রানী এবং সতী ময়না। জানিয়ে বিশেষ কিছু বলার নেই, কারণ এই নিয়ে ইনফরমেশন প্রত্যেকেই জানে, সেই জন্য আমি এখানে আর তুলিনি। দৌলত কাজী সম্পর্কে একটু জাস্ট জেনে নেব। ইনি চট্টগ্রামের অন্তর্গত সুলতানপুর গ্রামে জন্মগ্রহণ করেন, যেটি আর সুফি মতাবলম্বী মুসলমান পরিবারে, অর্থাৎ আরাকান রাজ থিরিথু ধম্মা অর্থাৎ শ্রী ধর্মার তিনি ছিলেন রাজসভার কবি, এই দৌলত কাজী। এবং এনার উল্লেখযোগ্য রচনা লোর চন্দ্রানী সতী ময়না, যেটি উনি সম্পন্ন করতে পারেননি, পরে এসে সম্পন্ন করলেন কে? লোর চন্দ্রানী শেষাংশ রচনা করলেন কে? এই আরাকান রাজসভারই আর একজন কবি সৈয়দ আলাউল, যিনি বহু গ্রন্থ রচনা করছেন এই আরাকান রাজসভার পৃষ্ঠপোষকতা পেয়ে, এবং যার পিছনে সাপোর্ট দিচ্ছেন বা উৎসাহ প্রদান করছেন কে? এই সৈয়দ আলাউলের পিছনে সাপোর্ট দিচ্ছেন বা উৎসাহ প্রদান করছেন আরাকান রাজসভার আরো একজন উল্লেখযোগ্য কবি মাগন ঠাকুর। ঠিক আছে, মাগন ঠাকুর। তাহলে সপ্তদশ শতকের মধ্যে আমরা 3 জনের নাম কিন্তু অলরেডি পেয়ে গেলাম। দৌলত কাজী, যিনি লোর চন্দ্রানী সতী ময়না রচনা করছেন, যার সম্পর্কে ইনফরমেশন তোমরা অনেকেই জানো, মানে সকলেই জানো অ্যাকচুয়ালি। আর নেক্সট সৈয়দ আলাউল, সৈয়দ আলাউল যিনি প্রচুর সংখ্যক কাব্য রচনা করছেন আরাকান রাজসভার পৃষ্ঠপোষকতা অর্জন করে, এবং যাকে সাপোর্ট করছেন, উৎসাহিত করছেন, তিনি হচ্ছেন মাগন ঠাকুর। এই আলাওলের কবি পরিচয় দেখলে আমরা দেখব আলাওল চট্টগ্রামের মতান্তরে ফরিদপুরে ষোড়শ শতাব্দীর শেষ ভাগে জন্মগ্রহণ করছেন। ষোড়শ শতাব্দীর শেষ ভাগে, সেই জন্য ষোড়শ শতাব্দীর শেষ ভাগে জন্মগ্রহণ করছেন, এবং শেষের দিকে, অর্থাৎ উনি একটু বড় হবেন তারপর তো রচনা করবেন, বয়সটা হবে, একেবারে ছোট বয়সে তো রচনা করতে পারছেন না, তাই না? তো রচনাগুলো মূলত সপ্তদশ শতকে, সেই জন্য কিন্তু আমরা ওনাকে সপ্তদশ শতকের মানে রচয়িতা হিসেবেই ধরবো। দেখো ওনার যে রচনাগুলো আমরা পাচ্ছি প্রতিটা সপ্তদশ শতকের, 1646, 1659, 1658 থেকে 70, 1660, 1663 থেকে 69, সবগুলোই সপ্তদশ শতকের রচনা। আচ্ছা, দেখে নিই এবার উনি কি কি কাব্য রচনা করছেন। সৈয়দ আলাউল 6টি গ্রন্থ রচনা করছেন, কেউ কেউ বলছেন 7টি। কি কি? সৈয়দ আলাউল 6টি গ্রন্থ রচনা করছেন বা 6টি কাব্য রচনা করছেন, কেউ কেউ বলছেন যে 7টি, অর্থাৎ মতান্তরে 7টি। কি কি রচনা? প্রথমত পদ্মাবতী, যার
যে যে কাব্য রচনায় উৎসাহ দিয়েছিলেন কে? মাগন ঠাকুর। পদ্মাবতী কাব্য রচনায় উৎসাহ দিয়েছিলেন মাগন ঠাকুর। নেক্সট, লর্ড চন্দ্রানীর শেষাংশ, অর্থাৎ দৌলত কাজী মারা যান লর্ড চন্দ্রানী শেষ না করে, তো এই শেষ যে অংশটা রচনা করছেন কে? সৈয়দ আলাওল। নেক্সট, সাইফুল মুলুক বদিউজ্জামাল, আমরা এর আগেও বলেছি। নেক্সট আসছে সপ্তপয়কর বা হপ্তপয়কর, যেটি রচনা করছেন 1660 খ্রিস্টাব্দে। এরপর তোহফা, তোহফা হলো 1663 বা 1663 থেকে 1669 খ্রিস্টাব্দে। আর সেকেন্দারনামা 1672 খ্রিস্টাব্দে। শেষে আসছে, এই গ্রন্থটা নিয়ে মতভেদ আছে, রাক্তালনামা। এই গ্রন্থটি সৈয়দ আলাওলের রচনা কিনা তা নিয়ে সন্দেহ আছে, কারণ এটা নিয়ে একটু মতভেদ আছে। ঠিক আছে, তো মূলত 6টা গ্রন্থের নাম তোমরা মনে রেখো এবং লাস্ট গ্রন্থটা জাস্ট একটু নামটা মাথায় রেখো। ঠিক আছে, তাহলে সৈয়দ আলাওল চলে গেল। দেখো নেক্সট আসছে মাগন ঠাকুর। মাগন ঠাকুর, যিনি আরাকান রাজসভার পৃষ্ঠপোষকতা অর্জন করেছিলেন। এই মাগন ঠাকুরের উল্লেখযোগ্য গ্রন্থ হলো চন্দ্রাবতী, যেটি কিন্তু প্রণয় কাব্য ছিল। চন্দ্রাবতী প্রণয় কাব্য, খেয়াল রাখবে, চন্দ্রাবতী কিন্তু প্রণয় কাব্য। নেক্সট, এখানে দেখো কবি পরিচয় দেখে নিই আমরা। তার পৈতৃক বাসস্থান চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার চক্রশালা। পটিয়া উপজেলা, যে উপজেলার চক্রশালা, নাম খেয়াল রাখবে। চট্টগ্রাম জেলা এর আগেও বহুবার পেয়েছি, বারে বারে বলছি আমি, নাম মনে রাখবে। তিনি সঙ্গীত ও অলংকার শাস্ত্রের পণ্ডিত ছিলেন। আধুনিক গবেষণায় প্রমাণ হয়েছে যে তার জন্মস্থান সিলেটে। দেখো, আমরা প্রথমে ইনফরমেশন কি পাচ্ছিলাম, বলছে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার চক্রশালা, কিন্তু আধুনিক গবেষণায় কি প্রমাণ হচ্ছে, তার জন্মস্থান সিলেট, এবং সেটি প্রমাণ করছেন কে? গবেষক অধ্যাপক মোহাম্মদ আসাদ্দার আলী। খেয়াল করো, নাম খেয়াল রাখো, গবেষক অধ্যাপক মোহাম্মদ আসাদ্দার আলী। ইনি গবেষণা করে তার জন্মস্থান অর্থাৎ মাগন ঠাকুরের জন্মস্থান হিসাবে সিলেটকে জাতীয় স্বীকৃতি দিচ্ছেন, যে ওনার জন্মস্থান সিলেট, যেটি জাতীয় স্বীকৃতি পেয়েছে। নেক্সট দেখো, ওনার কাব্য, উল্লেখযোগ্য কাব্য হলো চন্দ্রাবতী, যেটি একটু আগেও বললাম, যেটি অবশ্যই একটি প্রণয় কাব্য, উল্লেখযোগ্য প্রণয় কাব্য। এবং তারই নির্দেশে, তার অর্থাৎ এই মাগন ঠাকুরের নির্দেশে এবং অনুপ্রেরণায় আলাওল পদ্মাবতী কাব্য রচনা করছেন। পদ্মাবতী কাব্য রচনা করছেন আলাওল, অর্থাৎ সৈয়দ আলাওল, যিনি মাগন ঠাকুরের অনুপ্রেরণায় পদ্মাবতী কাব্য রচনা করছেন। নেক্সট চলে আসি আমরা সপ্তদশ শতকের আব্দুল হাকিম বলে আরো একজন কবির নাম আমরা পাচ্ছি, কারণ প্রথম 3 জনের নাম আমরা প্রত্যেকেই পরিচিত এই নামগুলি সম্পর্কে। আব্দুল হাকিমের নাম একটু অপরিচিত, তো এনার সম্পর্কে দেখে নিই। নোয়াখালী জেলার বাবুপুরে কবির বাসগৃহ, বাসগৃহ হবে, এটা বানান ভুল আছে, বাসগৃহ। নোয়াখালী জেলার বাবুপুরে বাসগৃহ। এনার পীর শিহাবুদ্দিন ছিলেন কবির গুরু। তাহলে কবির গুরুর নাম কি? পীর শিহাবুদ্দিন। তার রচিত গ্রন্থ, আব্দুল হাকিমের রচিত গ্রন্থ, দেখো অনেকগুলো গ্রন্থের নাম আমরা পাচ্ছি। নূরনামা, দুবরে মজলিস, ইউসুফ জুলেখা, লালমতি সাইফুল মুলুক, শিহাবুদ্দিন নামা, নসিহত নামা, চারি মোকাভেদ, কারবালা, শহরনামা, অনেক গ্রন্থের নাম আমরা পাচ্ছি আব্দুল হাকিমের। নামগুলো মনে রাখবে, নূরনামা, দুবরে মজলিস, ইউসুফ জুলেখা, লালমতি সাইফুল মুলুক, শিহাবুদ্দিন নামা, নসিহত নামা, চারি মোকাভেদ, কারবালা এবং শহরনামা। ঠিক আছে, আব্দুল হাকিম। লাস্ট দেখো, সপ্তদশ শতকের আরো 3 জন কবির নাম আমরা পাচ্ছি। মঙ্গল চাঁদ, অর্থাৎ উল্লেখযোগ্য যে কবিরা আছেন তাদের মধ্যে মঙ্গল চাঁদ, যার গ্রন্থ শাহজালাল মধুবালা, মোহাম্মদ খান, যার গ্রন্থ সত্যকলি বিবাদ সংবাদ, এবং শেষ আসছে সৈয়দ সুলতান, যার গ্রন্থ নবীবংশ, জ্ঞান প্রদীপ, জ্ঞান চৌতিসা, জয়কুম রাজার লড়াই। জয়কুম রাজার লড়াই, বুঝতে পারছো জয়কুম রাজা বলতে কার কথা বলা হচ্ছে? আমরা রসুল বিজয়ে যার কথা পড়ছিলাম, রসুল কার সাথে যুদ্ধ করেছিলেন? জয়কুমের সাথে, রাজা জয়কুম, তাই না? ইরাকের অধিপতি ছিলেন এই জয়কুম রাজা। এই জয়কুমের সাথে লড়াই করেছিলেন রসুলুল্লাহ হজরত মোহাম্মদ। তো এই রাজার লড়াই, নামটাই শুধু পরিবর্তন হচ্ছে, কিন্তু ঘটনা দেখো একই জিনিসের পুনরাবৃত্তি হচ্ছে বারে বারে। তো এর ফলে কি হলো, এই সপ্তদশ শতকের পর ইসলামীয় কাব্যধারায় একটা ভাটা এলো।
যে জোয়ার চলছিল এত সময় ধরে ইসলামীয় কাব্যধারার, সেই কাব্যধারার মধ্যে কিন্তু একটা ভাটা চলে এলো। সুতরাং অষ্টাদশ শতকের ইসলামীয় সাহিত্যের মধ্যে আমরা ওই বারে বারে রিপিটেশন দেখতে পাবো, একই ঘটনার পুনরাবৃত্তি বারে বারে আসছে। তো অষ্টাদশ শতকে আমরা খুব বেশি রচয়িতা বা খুব বেশি কবির নাম পাবো না। তো দেখে নিই যে কজন উল্লেখযোগ্য হিসাবে যাদের নাম আমরা পাচ্ছি তাদের নাম একটু দেখে নেব। সৈয়দ হামজা। সৈয়দ হামজা, এই সৈয়দ হামজা পশ্চিমবঙ্গের হুগলি জেলার ভুরসুট পরগনার উদনা গ্রামে সৈয়দ হামজার পৈতৃক নিবাস ছিল। এনার পৈতৃক নিবাস ছিল কোথায়? হুগলি জেলার ভুরসুট পরগনার উদনা গ্রামে। এনার কাব্য, যে কাব্যগুলি আমরা পাচ্ছি কি কি: মধুমালতী, আমির হামজা, হানিফার জঙ্গনামা, হাতেম তাই এবং জয়গুণের পুঁথি। কতগুলি গ্রন্থ পেলাম আমরা? 5টি গ্রন্থ পেলাম। মধুমালতী, আমির হামজা, দেখো দুটির, মধুমালতী 1788 অর্থাৎ অষ্টদশ শতক, আমির হামজা 1795 অর্থাৎ অষ্টদশ শতক, হানিফার জঙ্গনামা, হাতেম তাই, জয়গুণের পুঁথি, এই গ্রন্থগুলি আমরা সৈয়দ হামজার পাচ্ছি। নেক্সট, ফকির গরিবুল্লাহ। ফকির গরিবুল্লাহ, এনার বাড়িও হুগলি জেলায়, যেটি তখনকার, সেই সময় অর্থাৎ যে সময় উনি ছিলেন অষ্টাদশ শতকে, সেই সময় বর্ধমানের অংশ ছিল। ঠিক আছে, বর্ধমানের অংশ ছিল, এখন সেটি হুগলি জেলার বালিয়া পরগনার হাফিজপুর গ্রাম, সেখানে উনি জন্মগ্রহণ করেন ফকির গরিবুল্লাহ। তার যে কাব্যগুলি আমরা পাচ্ছি সেটি হলো সোনাভান, আমির হামজা, মদন কামদেব। দেখো বাংলার যে দৈবিক যে দেবাত্মক যে ঘটনা, দেবদেবীদের ঘটনা, সেই ঘটনা কিন্তু আবার চলে আসছে আস্তে আস্তে। মদন কামদেবের কথা, হোসেন, ইউসুফ জুলেখা, অর্থাৎ চলে আসছে মানে বলতে চাইছি যে ওই প্রেক্ষাপট প্রেক্ষাপট ওই থাকছে, বা ধর্মের বেস থাকছে, কিন্তু ঘটনা পরিবর্তিত হয়ে মানবীয় বা মানুষের কথা বা প্রণয়াত্মক কথা বা রোমান্টিক ঘটনা হয়ে উঠছে। ঠিক আছে, বেশ ধর্মের থাকছে কিন্তু ঘটনা ঘুরে যাচ্ছে মানুষের দিকে, দৈবিক মাহাত্ম্য প্রচার না পেয়ে মানুষের কথা প্রচার পাচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো, শেষ অষ্টাদশ শতকের আরো 2জন কবির নাম আমরা পাবো। সেটি হলো শেখ সাদী, যার রচনা গদা মল্লিকা, এবং লাস্ট মোহাম্মদ মুকিম, যার 2টি গ্রন্থ আমরা পাচ্ছি, মৃগাবতী এবং গুলে বকাউলি। তাহলে এই ছিল আমাদের ইসলামীয় সাহিত্যের, যে মুসলিম সাহিত্য বা ইসলামীয় সাহিত্য বলো, মধ্যযুগের ইসলামীয় সাহিত্য বলো, যা কিছুই বলো, তার তথ্যভিত্তিক আলোচনা। তো এর মধ্যে আশা করছি তোমাদের যে ইনফরমেশন গুলো তোমরা পেলে, যেগুলো পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এই ইনফরমেশন গুলো তোমরা মনে রাখবে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এই ইনফরমেশনের ওপরে। তো ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই গ্রুপে যারা আছো তারা ক্লাস কেমন লাগলো ক্লাস শেষে গ্রুপে কমেন্ট করো ক্লাস কেমন লাগলো। তাতে যারা অন্যরা ক্লাস করছে না তারাও তোমাদের কথা শুনে তাদের ভালো লাগলে তারাও ক্লাসে অংশগ্রহণ করবে। তো অবশ্যই যারা ক্লাসে আছো তোমরা গ্রুপে জানিও ক্লাস কেমন হলো। যদি ভালো লাগে তাহলে ভালো জানিও, যদি খারাপ লাগে তাহলে সেটাও জানিও যে খারাপ লেগেছে। ঠিক আছে, কোনো জোর জবরদস্তি নেই, অবশ্যই তোমরা জানিও। আর একবার বলছি যে আমাদের মক টেস্ট সিরিজ শুরু হয়ে গেছে, যেখানে প্রচুর প্রশ্ন আছে, খুবই এফেক্টিভ কোশ্চেন, যেগুলো পরীক্ষার ক্ষেত্রে তোমাদের খুবই উপকারী হবে, বারে বারে পরীক্ষা দিতে পারবে তোমরা। তো এই সুযোগ হাতছাড়া যদি না হওয়ার আগে তোমরা অবশ্যই এই যে ফোন নাম্বার দেওয়া আছে, দেখো এখানে রুটিনও দেওয়া আছে তোমাদের গ্রুপে, কোন টপিকের ওপর কতগুলো প্রশ্ন থাকছে তার ডিটেলস দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। দেখে তোমরা অবশ্যই, যদি ভালো লাগে, যদি তোমরা অংশগ্রহণ করতে চাও, তাহলে এই ফোন নাম্বারে যোগাযোগ করো এই মক টেস্ট সিরিজে অংশগ্রহণ করার জন্য। ঠিক আছে, তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভালো থেকো তোমরা, আর পড়াশুনো করো, পরীক্ষা তোমাদের ভালো হোক। আর নেক্সট ক্লাস যেদিন হবে নেক্সট ক্লাসেও তোমরা অংশগ্রহণ করো অবশ্যই। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। ঠিক আছে, চলো টাটা।